আমরা যখন গুহায় ছিলাম, যখন আমরা মানুষ পদবাচ্য হইনি, যখন আমাদের বনমানুষ বলতো, গুহাবাসী বলতো, তখন থেকেও আমরা দেখেছি যে তখনও একটা গ্রুপ আরেকটা গ্রুপকে এনকাউন্টার করত, এবং যারা বেশি ক্ষমতাশালী তারা কিন্তু আর দুর্বলদেরকে একদম এনকাউন্টারই মেরে ফেলত। সে তো আপনারা অনেক সিনেমাও হয়েছে, দেখতে পাবেন। হ্যাঁ, তো যে বর্বর যে আচরণ বা বর্বরচিত যে মনোভাব, সেন্টিমেন্ট, মেন্টালিটি, সেটা কিন্তু যে একেবারেই আধুনিক সমাজ ব্যবস্থায় চলে গেছে তা কিন্তু নয়। আমাদের মধ্যে আছে ওই ইভিলটা, যখন তখন সুযোগ পেলে একটু জেগে ওঠে। হ্যাঁ, আবার সামাজিক একটু নিয়ম কানুনের বেড়াজালে সে মাঝে মাঝে গুটিয়ে থাকে। হ্যাঁ, আবার সুযোগ পেলে সে মাথা চাড়া দিয়ে উঠে পড়ে। তো এইগুলো হওয়ার ফলে কি হচ্ছে, সোসাইটিতে যারা দুর্বল, যারা নিচু, যাদেরকে আমরা ভাবছি যারা উইক, তারা কিন্তু শোষিত হচ্ছে। যার ফলে এটা আমাদের কাছে একটা সমস্যা বলে আমরা এটাকে একটা বিষয় আকারে, মানে এটাকে নিয়ে পড়াশোনা করতে হবে, এটাকে নিয়ে জানতে হবে, এটাকে নিয়ে বুঝতে হবে, এবং সমাজে এই ব্যাধিটাকে, এই সমস্যাটাকে আমাদের সমাধানের জন্য আমরা সেটাকে চর্চা করলেই তার ভালো মন্দটা উঠে আসবে। কারণ আমরা তো মানুষের যে বৈশিষ্ট্য, সেটার প্রথম বৈশিষ্ট্য যে ম্যান ইজ এ র্যাশনাল এনিমেল। অর্থাৎ এই শব্দ দুটোই সাংঘাতিক, র্যাশনালিটি, এনিমেলিটি। আমাদের মধ্যে পশুত্ব আছে, আবার আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের শিক্ষা সংস্কৃতি যাই শিখি না কেন, তার মধ্যে আমাদের মনে প্রশ্ন হবে যে আমরা পশুত্বকে বাড়িয়ে তুলব না মনুষ্যত্বকে বাড়িয়ে তুলব, মানে এনিমেলিটিটা বাড়বে না হিউম্যানিটিটা বাড়বে। এখন দুটো আমাদের কাছে অপশান আছে যে আমরা কোনটাকে এডুকেশনের মাধ্যমে, কি সভ্যতার মাধ্যমে, কি সভ্যতার বিকাশ হচ্ছে তাতে আমরা কোনটাকে ডেভেলপ করব। তোমরা যারা শুনছো তারা প্রশ্ন করবে নিজেকে যে আমাদের মধ্যে দুটো কোয়ালিটি, কোনটাকে আমরা ডেভেলপ করি। যদি আমরা এনিম্যালিটিকে ডেভেলপ করি তাহলে এই সমস্যা থেকে যাবে, আর সমাধান হবে না। আর যদি আমরা মনে করি যে আমরা একটু হিউম্যানিটিকে বাড়াবো, মানবিকতাটাকে একটু বাড়াবো, সেটার দিকে একটু উত্তরণের দিকে যাব, মনুষ্যত্বের উত্তরণ হোক আমরা চাই, মানবিকতার উত্তরণ হোক চাই, তাহলে আমাদের সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে অটোমেটিক্যালি। সুতরাং আমাদের যে জার্নি, আমাদের যে সাবজেক্ট নিয়ে আমরা চর্চা করছি, তার মুখ্য বিষয় হচ্ছে সেই ফেমিনিস্টরাই বলুক, আর সেই এখন আবার মিনিস্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, ফেমিনিস্ট অনেকে আবার এখন অন্য দল করছে। কাজেই যে দল করুক, যে গ্রুপ করুক, আমাদের কিন্তু একটি লক্ষ্য হবে মানবিকতার দিক থেকে এটিকে ডিফাইন করা বা এটিকে বোঝা, তাহলে কিন্তু অনেকটা সহজ হবে। কিন্তু আমরা যদি ফ্রম দ্য বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখি, শুধু ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখি, তাহলে কিন্তু ওই বাহ্যিক দিকটা শুধু দেখতে পাবো, ভিতরের চর্চার মধ্যে আর ঢুকতে পারবো না। ভিতরের যে গভীর সমস্যা, যে সমস্যাগুলো মেন্টাল, যে সমস্যাগুলো সাইকোলজিক্যাল, যে সমস্যাগুলো আমাদের বায়াসড যে ফিচারটা তার থেকে আসছে, আমাদের মধ্যে যে একটা মনোভাব, সেন্টিমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, তাকে রোধ করতে গেলে, তাকে দূর করতে গেলে আমাদের আরো ভালো ধরনের এডুকেশন দরকার। হ্যাঁ, তো পরেরটা এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা সাধারণত দুটো শব্দকে গুলিয়ে ফেলি, এক মনে করি, সমার্থক মনে করি। হ্যাঁ, তো সেই দুটো শব্দ হচ্ছে জেন্ডার আর সেক্স। যারা তোমরা একেবারে বেসিক কনসেপ্ট তৈরি করছো, তাদের এই দুটো সম্বন্ধে একটু বিভ্রান্তি দূর করে ফেলতে হবে। এই দুটো বিভ্রান্তি থাকলে কিন্তু আমাদের এই সাবজেক্ট চর্চা হবে না। এই যে কথা দুটো, শব্দ দুটো শুনতে পাচ্ছি, জেন্ডার অ্যান্ড সেক্স, একটি, অর্থাৎ আগে সেক্সটা নিয়ে আলোচনা করি, এটি বায়োলজিক্যাল। সেক্স ক্যান বি ডিফাইন্ড বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। এটা বায়োলজিক্যাল কেন না, এটি প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে যোগ্য, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে প্রযুক্ত,
যে প্রজননের জন্য তার সেক্স দরকার। অর্থাৎ একটি প্রাণী আরেকটি প্রাণী যে প্রোডাকশন করবে সে কিন্তু সেক্সের মাধ্যমে হবে। অর্থাৎ যাকে আমরা বলি যে এই ক্ষেত্রে লিঙ্গ দরকার। তোমরা যারা দর্শনের ছাত্র জানো যে ঈশ্বরের লিঙ্গ স্বীকার করা হয় না, কারণ তার আবার কারণ দরকার হবে, তিনি কোত্থেকে এলেন, সেই জন্য সেখানে লিঙ্গ রাখা যায়নি। অর্থাৎ তিনি লিঙ্গ হলেই তিনি কিন্তু অন্য কারোর কাছ থেকে উৎপন্ন হয়েছে বা প্রডিউসড হয়েছে এটা প্রমাণ করতে হবে। কিন্তু তিনি আদি কারণ, সেই জন্য আমরা তাকে অলিঙ্গ, নিরাকার, নির্বিশেষ এরকম করে বোঝাই। কিন্তু মানুষ তো তা নয়। মানুষ তো আমরা, আমাদের মা আছে, বাবা আছে, আমরা একটা কোথাও থেকে আমাদের উৎপত্তি আছে, কাজেই এখানে সেক্সের দরকার। অর্থাৎ সেক্স কিন্তু প্রোডাকশনের মাধ্যম। অর্থাৎ আমরা যে জীবগুলি জন্মাই আমাদের কিন্তু জন্মের জন্য এটি দরকার। এটি একটা হরমোনাল একটা ফিচার। অর্থাৎ এটি না থাকলে প্রজনন হবে। তাহলে এটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল, সম্পূর্ণ বায়োলজিক্যাল, অর্থাৎ বাহ্যিক। এখন বিজ্ঞানীরা কেবল বাহ্যিক বলবে না, কারণ এই তো সমস্তটাই নির্যাস। কিন্তু আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী, আমরা যারা দর্শন নিয়ে চর্চা করি, আমরা জানি একজন মানুষের, একটা হিউম্যান বিইংয়ের দুটো সত্তা আছে, দুটো রিয়ালিটি আছে। কি না, বডি অ্যান্ড মাইন্ড। কোনোটাকে বাদ দিতে পারবে না। আমাদের যদি মাইন্ডকে বাদ দিয়ে দিই তাহলে আমরা একটা নিছক একটা জড় পদার্থের মতো মনে হয়। তোমার গাছের কি প্রাণ নেই? সে কি আমাদের মতো সচেতন না? তাহলে আমাদের যে কনসিয়াস লেভেলটা আছে সেটা কিন্তু অন্য প্রাণীর নেই। সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের দেহ মন নিয়ে আমরা সত্তা, শুধু দেহ না। যারা দেখবে অন্য প্রাণীর উপরে অত্যাচার করছে, নারীর উপরে অত্যাচার করছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এর মূল কারণ কিন্তু ওই একটি, তারা কিন্তু মাইন্ডকে গুরুত্ব দেয় না, তারা দেয় দেহ। আর দেহ সর্বস্ব হয়ে গেলেই আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা ওই আবার পশুবধ থেকে যাব, মানুষ আর হতে পারবে না। তাই মানুষ হতে গেলে হিউম্যান বিইংয়ের সব থেকে বড় যেটা পাওয়া ঈশ্বরের কাছ থেকে, সেটি হচ্ছে তার হিউম্যানিটি বা তার মনুষ্যত্ব। সেটি হচ্ছে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমার প্রশ্ন করতে পারে যে স্যার আমাদের তো এরকম বৈষম্য হওয়ার কথাই না, আমারও তো সব মানুষ, আর মানুষ তো উন্নতর প্রাণী, তাহলে আমাদের মধ্যে এত হিংসা, বিভেদ, দেশ এত আসবে করতে? আসলে আমরা ওই যে কাইন্ড অফ এনিম্যাল বলা হয়েছে, আমাদের দার্শনিকরা ভুল বলেনি। তারা অনেক অনেক 600 বছর আগে তারা বলে গেছে ম্যান ইজ এ রেশনাল এনিম্যাল। তো এনিম্যালিটি তো আছেই, যাবে কোথায় আমাদের মধ্যে থেকে? তাহলে এনিম্যালিটি তো না থাকলে আবার প্রোডাকশন হবে না। তাহলে এনিম্যালিটিটা আমাকে কি করতে হবে? মাইন্ড দ্বারা, বিচার দ্বারা, রেশনালিটি দ্বারা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, ন্যায় দর্শন আরেকটি ইন্দ্রিয় স্বীকার করে ষষ্ঠ ইন্দ্রিয়, সেই যে 6টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এদেরকে কন্ট্রোল কে করবে? আমার যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তোমরা কে কন্ট্রোল করতে পারবে না। তাহলে কে কন্ট্রোল করবে? আই মানে ইগো, আমি কন্ট্রোল করবো। আমার আত্মাতে যে সচেতনতা আছে সে পারবে আমাকে, আমার এই সেন্স অর্গানগুলো কন্ট্রোল করতে। এই জন্য ভগবত গীতা যদি তোমরা পড়ো দেখবে, সেখানে শ্রীকৃষ্ণ প্রথম বলছে স্থিতভঙ্গ ভব, মানে অর্জুনের ফার্স্ট স্টেশনে সে তিনি চোখে খন্ড দেখছেন, যুদ্ধ করবেন না, ডিউটি করবে না, কোনো পারফর্ম করবে না, কোনো কাজ করবে না, তমগুণ তাকে জড়িয়ে দিচ্ছে। তখন কৃষ্ণ দেখবে যে অবস্থা খুব খারাপ, তখন মহাবীর সে কোনো কাজ করতে চাইছে না, তার এত সব রোগ এসছে, তার ওই একটি রোগ ছিল মোহ, তমগুণের জন্য। সেখান থেকে তাকে বের করে আনার চেষ্টা করে। তমগুণ আমাদের মধ্যে, রজগুণ তমগুণের আধিক্য ঘটলেই একজন রেপ করছে, একজনকে অত্যাচার করছে, একজনকে মানে মেরে তাড়িয়ে দিচ্ছে, কি তাকে আঘাত করছে, এগুলো সব আসছে এই দুটো গুণ থেকে। তাহলে এই দুটো গুণকে কন্ট্রোল করবে কে? কার ক্ষমতা আছে? একমাত্র যদি আমরা মনের দিকটাকে বেশি হাইলাইট করি, যে আমাদের দেহ যেমন আছে তার থেকেও গুরুত্বপূর্ণ আমাদের কাছে মন একটা আছে। সেই মন যদি আমরা, তার যদি একটু ট্রিটমেন্ট দিই, তাকে যদি একটা গোলাপের বাগানের মতো একটু সার দিই, একটু ওষুধ দিই, একটু জল দিই, সে যাতে বেড়ে ওঠে, সুন্দর একটু ফুল হোক, তাকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু এটা অনেকটা সমাধানের পথে যেতে পারে।
তোমরা অনেকেই বুঝতে পারছো, তোমরা সবই 16 থেকে 20-র মধ্যে আছো। তোমরা অনেকেই জানো যে বাড়িতে তোমাদের যে ট্রিটমেন্টটা হচ্ছে বেশিরভাগটাই ফিজিক্যাল। তুমি তাড়াতাড়ি গ্রোথ করো, বাবা মা চাইছে। হ্যাঁ, তো আমাদের সকলেরই মানসিকতাই, সব বাড়িতে দেখবে আগে আমরা শারীরিক